কোটা আন্দোলনের সময় বরগুনায় দগ্ধ স্কুল শিক্ষার্থী এহতেশামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। গণহত্যার বিচার দাবি স্বজনদের। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়েও পুনর্বিবেচনা করবে সরকার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বন্যা দুর্গত এলাকায় 3 মাস 30 টাকা কেজিতে চাল ও 24 টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুদ থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমার দাবি সচিবের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। চিকিৎসকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাসের পর 24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিত সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। পরে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় ঢাকা মেডিকেলে। এদিকে রাতে রোগীর মৃত্যু ঘিরে হামলার ঘটনায় সকাল থেকেই কর্মবিরতিতে নামেন ইন্টার্ন ও অন্যান্য চিকিৎসকেরা। পরে সারা দেশে হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক দেন তারা। যে ন্যাক্কারজনক কাজটা করলাম সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান জানান সার্জিস আলম। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এইরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। প্রাণ ঝরল আরও এক শিক্ষার্থীর। 5 আগস্ট বরগুনায় ছাত্র জনতার বিজয় মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দগ্ধ হয় 9ম শ্রেণীর ছাত্র এহতেশাম। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 25 দিন চিকিৎসার পর আজ মারা যায় সে। বিকেলে এহতেশামের জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। বাবার ইমামতিতে সন্তানের জানাজা, পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হয়তো এটি।
টগবগে ছেলের লাশের ভার কাঁধে নিয়ে নিস্তব্ধ বাবা রবিউল। তবুও দেশের ক্রান্তি লগ্নে সন্তানের এই আত্মত্যাগে গর্বিত তিনি। ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, তাই আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটবেলা থেকে ওকে মাদ্রাসায় পড়াইতাম, তারপরে ও হেফজও কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম এহতেশামুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বরগুনার আমতলীতে বিজয় মিছিলে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় দগ্ধ হয় 9ম শ্রেণীর শিক্ষার্থী এহতেশামুল হক। 25 দিন চিকিৎসার পর রোববার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর কাছে হার মানে এই কিশোর। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় তার জানাজা শেষে এহতেশাম সহ ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি করেন স্বজনরা। শিক্ষার্থীরা জানান আহতদের প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে গিয়েছেন, আমরা কাউকে মৃত বলিনি, তারা সকলে শহীদ, তারা সকলে আমাদের ভাই। আমাদের ঘাড়ে তারা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা এই জীবন দিছে, আমরা বদ্ধপরিকর। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে সবার চিকিৎসা সর্বোচ্চ চলমান। যদি দেখি যে এরকম কারো এক্সেপশন হচ্ছে, যে চিকিৎসা নাই, তখন আমরা তাকে অবশ্যই দেশের বাইরে পাঠানোর সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে। জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এহতেশামের মরদেহ নিয়ে যাওয়া হয় বরগুনার আমতলীতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানে না বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপরও। তিনি আরও বলেন, এমনটাই বলেন তৌহিদ হোসেন। অনেকগুলি এমওইউ ছিল, না বিষয়টা হচ্ছে এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না। কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সঙ্গে সেটা আমরা করব। লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। সত্যি যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। জনপদের সময় আরও থাকছে। এস আলমের 6টি সহ 9 ব্যাংকের সঙ্গে লেনদেনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা। আমানত 1200 কোটি টাকা 6 মাসের মধ্যে ফেরতের আশ্বাস ব্যাংক সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময়ের ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনেই বিচার সম্ভব। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক, সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন, দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে। আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত 27 আগস্ট হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন, সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এখন আমরা ওইখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচারে হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন 11 লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনা নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য।
সর্বশেষ আমরা পারলাম না। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। এ বিষয়ে 21 অক্টোবর হবে শুনানি। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দল। জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয়ায় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ 6 আসামির 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। 6 আসামির মধ্যে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তাদের প্রত্যেকের 3 দিনের রিমান্ড হলেও জুনায়েদ আহমেদের পলকের বিরুদ্ধে হওয়া অপর এক মামলায় আরও 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এ নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গতিবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনও বাড়ছে। এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। বহু কষ্ট করছি, আমার ঘর অল্প দিন
বাকি চলে গেছে। এই আহাজারি ৮০ বছর বয়সী কালু মিয়ার, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন ৫ আগে। করা বসিয়েও থাকে, তো আমার টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে ৫ দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল ১ হাঁটুর চেয়ে আরও বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় ২০০ ফুট মাটি দিয়ে তারপর ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেউরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত ৫ দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের দুই পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে ১২ দিন থেকে পানিতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। না এইভাবে করে দিছে, আমরা আছি, আমার জায়গা জমি নাই যে আমরা কুলে প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে ১ ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। ২০০৪ সালে বন্যার পরও মাত্র ৭ দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। প্রাণ আমরা ওই রকম পাই না, আর এদিকে আসো না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। এদিকে বন্যায় জনগণের ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ভারতের বাঁধ খুলে দেয়া নাকি অন্য কোনো কারণে বন্যা হয়েছে, এ বিষয়ে গণশুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। বন্যাটা হয়তো হতোই, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে। দুটো দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে। এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণ হারানো ব্যাংকগুলো সহ 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারদের দেওয়া চেক ও পে অর্ডার নগদায়ন না হওয়ায় এক চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে স্থায়ী আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকা ফেরত চেয়েছিল বন্দর। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সব ধরনের পে অর্ডার, চেক এবং ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে। বিশেষ করে স্টেক হোল্ডারদের দেওয়া চেক, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি এইসব ব্যাংকে নগদায়ন হচ্ছে না, তাই আর্থিক জটিলতার মধ্যে পড়ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ সমস্ত বিভাগকে আমাদের অর্থ হিসাব বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল ব্যাংকের কোনো পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি আসলে সেগুলো গ্রহণ থেকে আপাতত বিরত থাকার জন্য। তবে বন্দরের এই সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। শিপিং লাইনের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলো থেকে কিন্তু আমাদেরকে তাদের সাথে একটা ট্রানজ্যাকশন করতে হয়। যে 9টি ব্যাংকের কথা বলা হয়েছে, সেই 9টি ব্যাংকের অনেকেই কিন্তু আমাদের মেম্বার আছেন যারা এই ব্যাংকের সাথে লেনদেন করেন। তো নতুন করে আরেকটি ব্যাংক ওপেন না করা পর্যন্ত তারা কিন্তু এই লেনদেনগুলো করতে পারবে না। বন্দরের কিছু ব্যাংক আছে যেগুলি সরাসরি সেখান থেকে চার্জেস কেটে নেওয়া হয়। আমরা যদি আমাদের ব্যাংক থেকে টাকা তুলে সেই সব ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে রাখি অগ্রিম, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারবো। অবশ্য গত সপ্তাহে এসএলএমের মালিকানায় থাকা 4টি ব্যাংকে 927 কোটি এবং পদ্মা ব্যাংকের 180 কোটি টাকা স্থায়ী আমানত ফেরত চেয়েছিল বন্দর। আগামী 1 থেকে 6 মাসের মধ্যে কিস্তি আকারে পরিশোধের আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো।
এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস, আর বন্দর পেয়ে থাকে অন্তত 4,500 কোটি টাকা। এর মাঝে বন্দর কর্তৃপক্ষের অন্তত 1200 কোটি টাকা স্থায়ী আমানত নিয়ে জটিলতা চলছে। বন্দর কর্তৃপক্ষের আশা এই বছরের মধ্যে তারা তাদের সে টাকা ফেরত পাবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ 80 জনের তালিকা করেছে তদন্ত কমিটি। আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে গণশুনানিতে এভাবেই আকুতি জানাচ্ছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত মৃত স্বজনকে শেষবারের মতো দেখতে চান তারা। স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি সংগ্রহ ও নাম ঠিকানা লিপিবদ্ধ সহ তাদের সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নানাভাবে পর্যবেক্ষণ করে তদন্ত কমিটি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার তালিকাগুলো যাচাই বাছাই করে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়। যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন, এখানে আমাদের ছাত্ররা ছিলেন, একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যেই তালিকাগুলো আছে এবং আরও আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেই ইনফরমেশনগুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারব। জ্বালানি খাতে দুর্নীতি, লুণ্ঠন, লুটপাটে জড়িতদের তালিকা প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানি খাতের রাঘব বোয়ালদের উৎখাত করতে হবে। আমলাদের দিয়ে কোনো কমিটি গঠন নয়, বরং বিইআরসির আওতায় জ্বালানি খাত সংস্কার কমিশন গঠনেরও দাবি জানায় ক্যাব। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি, ক্যাপাসিটি চার্জ, প্রতিযোগিতাহীনভাবে পছন্দের ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ দেয়া। গত 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন নানা অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগ রয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের তথ্যমতে কেবল 2022 সালে বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে 35,000 কোটি টাকা। আর এসবের কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুৎ জ্বালানির দাম, লুণ্ঠিত হয় ভোক্তা অধিকার। আমরা 5-এ বলেছি হচ্ছে পেট্রোবাংলা। বিদ্যুৎ জ্বালানি খাতে লুণ্ঠন প্রতিরোধে সংস্কারের দাবি তুলে রোববার রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। 11 দফা প্রস্তাবে দাবি করা হয়, জ্বালানি খাত সংস্কার কমিশন গঠন, লুণ্ঠনে জড়িতদের তালিকা জনসম্মুখে প্রকাশ ও জ্বালানি অপরাধী হিসেবে বিচার নিশ্চিতের। প্রতিযোগিতাবিহীনভাবে বিনিয়োগ সৃষ্টি করে তারা একটা লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করেছে। এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি। আইনকে তারা বলা যেতে পারে যে ধর্ষণ হয়েছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন হয়ে গেছে। সে কারণে সংস্কার কমিশন, রিফর্ম কমিশন গঠন করতে হবে। যারা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই। বিগত সরকারের আমল কিংবা তার আগের সরকারের আমল থেকেও তাদের প্র্যাকটিসটা এত লম্বা, তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠব না। ফলে এখনই সময় তাদের আসলে বিচারের মুখোমুখি করা। সংবাদ সম্মেলনে বিশেষ বিধান সহ জ্বালানি খাতের বিতর্কিত সব আইন ও চুক্তি বাতিলের দাবি জানায় ক্যাব। বলা হয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার ধারা ভাঙতে না পারলে লুণ্ঠন মুক্ত হবে না এ খাত। চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে। সামিতের চুক্তি বাতিল করতে হবে, আদানির চুক্তি বাতিল করতে হবে, চুক্তি সংশোধন করতে হবে। আদানিকে তোষণ করা হয়েছে, এই সমস্ত চুক্তির ক্ষেত্রে কোনো রকম নিয়ম কানুন মানা হয়নি। লুণ্ঠনের সহযোগী হিসেবে এই আইনটি কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত এই আইনটি বলবৎ আছে। ফলে 2010-এর এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি। আগামী 3 বছরের মধ্যে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির দাম বৃদ্ধি হবে না, সরকারের কাছ থেকে এমন ঘোষণার দাবি জানিয়ে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয় করতে হবে, নিশ্চিত করতে হবে লুণ্ঠনমূলক মুনাফাবিহীন সরকারি জ্বালানি সেবা। গ্যাস খাত লাভ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে 24 ঘন্টার জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত। ঢাকা মেডিকেলের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন, দিনভর রোগীদের ভোগান্তি। কোটা আন্দোলনের সময় বরগুনায় দগ্ধ স্কুল শিক্ষার্থী এহতেশামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। গণহত্যার বিচার দাবি স্বজনদের। এবং আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়েও পুনর্বিবেচনা করবে সরকার। এই ছিল জনপদ সময়ের সঙ্গে থাকুন সময়।